নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো মিক্সার শিলনোড়া ছাড়াই বোতলের সাহায্যে মশলা পেস্ট বা মশলা গুঁড়ো করে দেখেছেন? নরম মাছ কিভাবে ভাজলে ভেঙে যাবে না? গ্যাস সিলিন্ডারের মধ্যে লেবুর ব্যবহার করবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমরা বিভিন্ন কাজে আঠার ব্যবহার করে থাকি। অনেক সময় ফেভিকুইক যে আঠাটা থাকে কোনোভাবে যদি আমাদের হাতে বা আঙুলে লেগে যায়, সহজে কিন্তু ছাড়াতে পারি না। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবেন। আলতো হাতে এইভাবে যদি ঘষতে থাকেন খুব সহজেই দেখবেন আঠাটা কিন্তু ছেড়ে আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের স্কুল ব্যাগ। আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা রয়েছে যারা দেখবেন স্কুল যখন যায় এই ধরনের ব্যাগের তো ব্যবহার করেই থাকে। আর বেশ কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় যে জায়গার মধ্যে আমরা জলের বোতলটা রাখি তার রাবারটা কিন্তু অনেকটা ঢিলে হয়ে যায়। অনেক সময় জলের বোতলগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েও যায়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের গার্ডার নিয়েছি আর নিয়েছি এখানে সেফটি পিন। সেফটি পিনটা গার্ডারের মধ্যে প্রথমে আটকে দেব, তারপর ব্যাগের সাইডে আটকে দিচ্ছি। তবে আপনারা যখন ব্যবহার করবেন এখানে সুতো দিয়ে সেলাই করে দেবেন। সেক্ষেত্রে কি হবে সুবিধা, বাচ্চাদের সেফটি পিনটা কিন্তু খুলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে যদি গার্ডারের মধ্যে আপনারা জলের বোতল বা ফ্লাস্কটা আটকে দেন সহজে কিন্তু ব্যাগ থেকে খুলে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা কন্টেনার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো কন্টেনার রয়েছে যেগুলো আমরা বেকার ভেবে অনেক সময় ফেলে দিই। কি কাজে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে রাবার ব্যান্ড নিয়েছি। রাবার ব্যান্ডগুলো কন্টেনারের মধ্যে এভাবে পরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 4টে রাবার ব্যান্ডেরও ব্যবহার করতে পারেন। তো আমরা বাসন মাজার জন্য অনেকেই আছি দেখবেন যারা ভিম বার সাবানের ব্যবহার করে থাকি। ভিম বার সাবান স্ক্রাবার একসাথে বাসন ধোয়ার পরে রেখে দেওয়ার কারণে দেখা যায় সাবানটা সহজে গলে যায়। তাছাড়াও দেখা যায় স্ক্রাবারের মধ্যেও কিন্তু সাবানের কিছুটা অংশ থাকে, বাজে গন্ধ উঠতে থাকে। এইভাবে করে ভিম বার সাবানটা ওপরে আর স্ক্রাবারগুলো এইভাবে নিচের সাইডে রাখবেন। এতে করে কি হবে, সাবানটা সহজে গলবে না, আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়ে বেশ কিছুটা ফুলকপি কেটে নিয়েছি। আমাদের এখন প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ফুলকপি নিয়ে আসা হয়ে থাকে। তবে ফুলকপিগুলো ভালোভাবে পরিষ্কার করলেও অনেক সময় পোকা বেরিয়ে যায়, যেটা আমরা খালি চোখে কিন্তু কেউই দেখে বুঝতে পারি না। তো আপনারা কি করবেন, এই ধরনের একটা ঝাঁঝরি হাতা নিয়ে নেবেন। কিছুটা ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, অন্যদিকে গ্যাস অন করে দিয়েছি। এবার আপনারা কি করবেন, এইভাবে করে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেবেন। যদি ফুলকপির মধ্যে পোকা থেকেও থাকে দেখবেন সহজে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তারপর আপনারা ফুলকপিগুলো যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা মাছ। মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় দেখা যায় যে মাছ নিয়ে আসা হয় মাছটা যদি একটু নরম থাকে সেই মাছ যদি ভাজতে যায় ভেঙে যায়। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। মাছটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের আটা। যেহেতু আটা প্রত্যেকেরই বাড়িতে থাকে তবে চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি। 5 মিনিট সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। তেলটাকে এবার খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে এই অবস্থাতে আপনারা মাছগুলো দিয়ে দেবেন। এখানে তেলের মধ্যে লবণ দেওয়ার একটাই কারণ, অনেক সময় গরম তেল হাতের মধ্যে ছিটে আসে। তো যদি লবণ দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন গরম তেল হাতের মধ্যে ছিটে আসবে না। আর যখনই আপনারা মাছ ভাজবেন প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। যখন একটা দিক মাছের ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু অন্য সাইডটা আপনারা উল্টে দেবেন। সেক্ষেত্রে মাছ ভাঙবে না। নরম থাকলেও কিন্তু এই পদ্ধতিতে যদি মাছটা ভাজা হয় আপনাদের মাছ সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, একটা মাছও ভাঙবে না। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিন্তু একটা সাইড ভেজে নেওয়ার পর অন্য সাইডটা উল্টে দিয়েছি। এবার এখান থেকে মাছগুলো তুলে নিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে বাড়িতে মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকি। সেটা পায়েস হতে পারে, সিমাই হতে পারে বা অন্যান্য কোনো জিনিস। যখন আপনারা মিষ্টি জাতীয় কোনো জিনিস বাড়িতে বানাবেন তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে দেবেন। এতে করে কি হবে, রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে নিয়েছি আদা। আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকেই কম বেশি আদার ব্যবহার করে থাকি। তবে আদা যখন রান্নাতে ব্যবহার করি না কেন, মশলা হিসাবে আদার খোসাটা কিন্তু প্রত্যেকেই ছাড়িনি। কেউ ছুরির সাহায্যে, কেউ বা বটির সাহায্যে, কেউ বা পিলারের সাহায্যে। তবে আদার খোসা যেভাবেই আমরা ছাড়াই না কেন, দেখবেন খোসার সাথে কিছুটা আদাও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আদার যে খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলবেন না। কী কাজে এগুলো ব্যবহার করবেন? আদার যে খোসাগুলো রয়েছে সেগুলো সবার প্রথম একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ রৌদ্রের মধ্যে রেখেছিলাম, আর আদার খোসা কিন্তু একদম ভালো মতো শুকিয়ে গেছে। রৌদ্র না থাকলে সেক্ষেত্রে কড়াই বা তাওয়াতে আপনারা খোসাগুলো একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলেও দেখবেন শুকিয়ে যাবে। কি কাজে ব্যবহার করবেন? আমরা অনেকেই আছি চা দেখবেন খেতে খুবই পছন্দ করে থাকি, চায়ের মধ্যে অনেকে আদারও ব্যবহার করি। তো চা যেখানে রাখেন কৌটো বা জারের মধ্যে আদার খোসাগুলো দিয়ে রেখে দেবেন। যখনই চা করবেন আপনাদের আলাদা করে দেখবেন আর আদার ব্যবহার করতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের খাবার সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি। আর নিয়েছি এখানে লেবু। এই লেবুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, 1 চামচ পরিমাণের লেবুর রস দিয়েছি। তারপর খোসাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু বেকিং সোডার ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন রিঅ্যাকশান করতেও শুরু করেছে। কি কাজে ব্যবহার করবেন? গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে বেশ কিছুদিন রাখার কারণে দেখবেন সেখানে কি হয়, জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকটা ঘষা মাজা করলেও জং বা মরচের দাগটা কিন্তু থেকে যায়, যেটা কিনা দেখতেও বাজে লাগে। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা আপনারা এই জংয়ের দাগের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। যে দাগটা থাকে সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। তারপর আমি কি করব, 10 মিনিট পর লেবুর খোসাটা দিয়ে আবারও আলতো হাতে এইভাবে ঘষে নেব। তো দেখতেই পাচ্ছেন যে জং বা মরচের দাগটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে। এবার এটাকে পরিষ্কার করার জন্য আমি একটা কাপড় জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। তো আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো জলের বোতল রয়েছে, যেগুলো অনেক সময় আমরা বাদ দিয়ে দিই। কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন? ছুরির সাহায্যে কিছুটা অংশ কেটে নিয়েছি। সাইডের অংশটা আমি কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমরা দেখবেন অনেক রান্নাবান্নাতে কি করি, ভাজা মশলার ব্যবহার করে থাকি, যেগুলো আমরা গুঁড়ো করার জন্য অনেকে শিলনোড়ার ব্যবহার করি, অনেকে আবার মিক্সারের ব্যবহার করি। তবে কম মশলা থাকলে সেক্ষেত্রে শিলনোড়ারই অনেকেরই ব্যবহার করার চেষ্টা করি। তবে হাতের কাছে শিলনোড়া, মিক্সার কোনো কিছুই যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, যে বোতলের অংশটা কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি। আর এখানে একটা বেলন নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বেলন না থাকে সেক্ষেত্রে একটা ছোট ধরনের লাঠিরও ব্যবহার করতে পারেন। তবে আগে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। তো তারপর আপনারা এইভাবে আলতো হাতে যদি থেতো করেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। তবে একদম মিহি গুঁড়ো না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। তাছাড়াও অনেকে দেখবেন রান্নাবান্নাতে আমরা কোনো না কোনো মশলার তো ব্যবহার করি। হাতের কাছে যদি শিলনোড়া, মিক্সার না থাকে সেক্ষেত্রে একইভাবে কিন্তু আপনারা মশলাটা সুন্দরভাবে পেস্টও করতে পারেন। আমি পরিমাণ মতো আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়েছি, সামান্য পরিমাণের জলও দিয়েছি। আর বেলনের সাহায্যে ঠিক একইভাবে আমি এইভাবে থেতো করে নিচ্ছি। আর এইভাবে যদি মশলা পেস্ট করেন, মশলার যে শিলনোড়া বা মিক্সারের মতো একদম মিহি পেস্ট হবে তা কিন্তু নয়, তবে কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় বা হাতের কাছে বেলন চাকি, শিলনোড়া কোনো কিছুই যদি না থাকে সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন। এখন দেখবেন অনেকে চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে কিন্তু শিলনোড়া, মিক্সার কোনো কিছুই থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু একটা বোতলের সাহায্যে মশলাটা পেস্ট করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।